13ই ডিসেম্বর 2003 আমেরিকান সেনারা টিকরিন শহরের আবদর গ্রামে অভিযান চালাচ্ছিল। রাতের অন্ধকারে 600-এরও বেশি সেনা এবং 2 স্কোয়াড হেলিকপ্টার এই মিশন পরিচালনা করেছিল। হঠাৎ এক সেনা দেখতে পেল একটি পাতলা ঢাকনা। ঢাকনা খুলে সেনারা দেখল 6 ফুট লম্বা এক সরু গর্ত আর প্রস্থ মাত্র 4 ফুট। একজন সেনা গর্তের মুখে ঢুকে বলে, কাম আউট। উত্তরটাও বড় রোমাঞ্চক। Yes, I am Saddam Hussein. I'm the president of Iraq and I want to negotiate. যাকে খোঁজার জন্য আমেরিকা বিলিয়ন টাকা খরচ করেছে, তাকে কিনা শেষমেশ একটি মাটির গর্তে খুঁজে পাওয়া গেল। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই স্পাইডার হোল যেখানে মাসের পর মাস সাদ্দাম হোসেন লুকিয়েছিল। চলুন আজকে জেনে নিই পৃথিবীর সবচেয়ে বড় ম্যানহান্ট অপারেশন রেড ডন সম্পর্কে। সাদ্দাম হোসেন এমন একটি নাম যা কাঁপিয়ে দিয়েছিল পুরো মধ্যপ্রাচ্যকে, যার নাম শুনলে শিহরে উঠত শত্রুরা। 1971 থেকে 2003 সাল পর্যন্ত দীর্ঘ 24 বছর ইরাকের প্রেসিডেন্ট ছিলেন। একটা সময় ছিল যখন আমেরিকার বন্ধু হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভাব হয়েছিল এই নেতার। কিন্তু সময় বদলে যায় ইতিহাস। যে সাদ্দাম হোসেন হোয়াইট হাউসের একজন খাস লোক ছিল, কেনই বা তাকে আমেরিকার সবচেয়ে বড় শত্রু হতে হলো? আসলে রাজনীতিতে চিরস্থায়ী বন্ধুত্ব বলতে কিছুই নেই, আছে শুধুই স্বার্থ। ইরান ইরাকের যুদ্ধে আমেরিকা মনে করেছিল ইরানের ইসলামী বিপ্লব ঠেকাতে সাদ্দাম হোসেন তাদের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। 2090 সালে সাদ্দাম হোসেন তার প্রতিবেশী কুয়েতকে আক্রমণ করে আর ঘুরে যায় সম্পর্কের মোড়। কুয়েত ছিল আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং বিশ্ব তেলের বাজারে সবচেয়ে বড় উৎস। 2003 সালে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ অভিযোগ করেন যে সাদ্দাম হোসেন গোপনে ম্যাসিভ ওয়েপেন অফ ডিস্ট্রাকশন বা পারমাণবিক, রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরি করছেন, যা বিশ্বের শান্তির জন্য হুমকি স্বরূপ। বিশ্ব শান্তির কথা বলছে এই আমেরিকা, যে আমেরিকা কিছুদিন আগেই একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে তার স্ত্রীসহ তার নিজ বাসভবন থেকে কিডন্যাপ করে। তাই আপনারা বুঝতেই পারছেন, এটা ছিল সাদ্দাম হোসেনকে তার ক্ষমতাচ্যুত করার সবচেয়ে বড় অজুহাত। কিন্তু কেমন ছিল সাদ্দাম হোসেন, নায়ক নাকি খলনায়ক? তার শাসনামল ছিল একাধারে আধুনিকায়ন উন্নয়নের যুগ, আবার অন্যদিকে চরম ভয়ঙ্কর ও নিষ্ঠুর একনায়কতন্ত্রের অধ্যায়। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোতে ব্যাপক উন্নয়ন করেছেন, আবার ওই উন্নয়নের আড়ালে ছিল এক ভয়াবহ রাজনৈতিক বাস্তবতা। হালা বোঝা তার মধ্যে সবচেয়ে কলঙ্কিত। নিজের দেশের কুর্দি জনগোষ্ঠীর উপর রাসায়নিক গ্যাস হামলা চালান, যেখানে 5000-এরও বেশি লোক মারা যান মাত্র কয়েক মিনিটের মধ্যে। 2003 সালের এপ্রিল মাস আমেরিকা যুদ্ধ ঘোষণা করেছে ইরাকের বিরুদ্ধে। মিসাইল, ট্যাঙ্ক আর ফাইটার জেট গুড়িয়ে দিচ্ছিল বাগদাদকে। ইরাকের প্রেসিডেন্ট প্যালেস ধ্বংস হয়ে গেল। সবাই ভেবেছিল সাদ্দাম হোসেন হয় মারা গেছে, না হলে আমেরিকানদের হাতে ধরা পড়বে। কিন্তু চোখের সামনে থেকেই সাদ্দাম হোসেন যেন উধাও হয়ে গেল। কিভাবে খোঁজা হয়েছিল সাদ্দাম হোসেনকে? গোয়েন্দা তত্ত্বের এক মায়াজাল বিছিয়েছিল আমেরিকা। আমেরিকা বুঝতে পেরেছিল যে সাদ্দাম হোসেন কোনো বড় শহর বা পরিচিত কারো বাড়িতে নেই। তাই তারা সাদ্দামের সবচেয়ে কাছের মানুষের একটি তালিকা তৈরি করে। একে বলা হয় দ্য বেক অফ 55। সাদ্দাম হোসেনকে খুঁজে বের করার পেছনের সবচেয়ে বড় হাত ছিল তার সবচেয়ে বিশ্বস্ত দেহরক্ষী এবং তার ডান হাত ইব্রাহিম আল মুসলাক। 2003 সালে ডিসেম্বরের শুরুতে মার্কিন বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং কঠোর জেরার মুখে সে স্বীকার করে যে সাদ্দাম তিকরিত এর কাছে আবদর গ্রামে একটি খামারে লুকিয়ে আছেন। গ্রেপ্তারের পর সাদ্দাম হোসেনকে প্রথমে একটি গোপন মেডিকেল ক্যাম্পে নেওয়া হয়। পুরো পৃথিবী দেখেছিল সেই দৃশ্য, যেখানে একসময়ের প্রভাবশালী শাসকের চুলে উকুন খোঁজা হচ্ছে। ডাক্তাররা তার গলার ভিতরে টর্চ মেরে পরীক্ষা করছেন বডি ডাবল কিনা। এটি ছিল চূড়ান্ত মর্যাদাহানি। কিন্তু সাদ্দাম হোসেন দমে যাননি। তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিল, আই এম দ্য প্রেসিডেন্ট অফ ইরাক অ্যান্ড দিস ইজ অ্যান ইলিগাল কোর্ট। শেষ পর্যন্ত 30 ডিসেম্বর 2006 ঈদুল আজহার দিন এক কুয়াশাচ্ছন্ন ভোরে তার দীর্ঘ 24 বছরের শাসনের সমাপ্তি ঘটে হাসির মঞ্চে।
এখন প্রশ্ন হচ্ছে, সাদ্দাম হোসেন তার শেষ মুহূর্তে আদালতে দাঁড়িয়ে কেন এই কথা বলেছিল যে এটি অন্যায় আদালত? তাহলে কি তার এর পিছনে আরও কোনো গোপন রহস্য আছে? যদি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন।